নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন সুখ শান্তি এবং সম্পদে ভরে উঠুক। ভগিনী নিবেদিতাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর রামকৃষ্ণর সঙ্গে বিবেকানন্দর পার্থক্য কি। সিস্টার নিবেদিতা যে উত্তরটা দিয়েছিলেন পরিধানযোগ্য। সনাতন ভারতবর্ষের ছবিটাই উঠে এসেছিল ভগিনী নিবেদিতার বক্তব্যে। তিনি বলেছিলেন বিগত ৫,০০০ বছর ধরে শাশ্বত ভারতবর্ষ যা ভেবেছে তার প্রতীক হলেন পরমহংস রামকৃষ্ণ, আর আগামী ২৫০০ বছর ধরে ভারতবর্ষ যা ভাববে তার দিক নির্দেশ করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ। কল্পতরু উৎসবের আপনাদের সবাইকে সশ্রদ্ধ নমস্কার। ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সবার মাথার উপর বর্ষিত হোক, এই কামনা অন্তর থেকে করি। আজকে আমি প্রতিবেদনের শিরোনাম দিয়েছি খোকাবাবু যায় লাল জুতো পায়। এটা একটা গান, সিনেমায় দেব ছিলেন। ওই ২০১১-১২ সালে সিনেমাটার নাম আমার মনে নেই, গানটি খুব জনপ্রিয় হয়েছিল। বাংলার রাজনীতিতে তো একজনই খোকাবাবু আছেন। খোকাবাবু খুব হম্বিতম্বি করেন, বৈভবের আস্ফালন করেন, রক্ষী পরিবেষ্টিত হয়ে একটা চেনা ইকোসিস্টেমের মধ্যে চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করেন। ভালো, তার যদি বৈভব থাকে তিনি বৈভবের আস্ফালন করবেন, তাতে আমার আপনার কি এসে যায় বলুন তো। কিন্তু রাজনেতাদের বৈভবের আস্ফালন বঙ্গবাসী কি পছন্দ করে? আমার তো মনে হয় করে না। বঙ্গবাসী সিংহভাগ কঠিন জীবন যুদ্ধে লড়তে লড়তে জেরবার, অনিশ্চিত জীবন, উদয়শঙ্কর স্মরণ দিয়ে তাদের পথ চলতে হয়। সেখানে এয়ার অ্যাপারেন্টের বৈভবের আস্ফালন আমার মনে হয় মানুষ খুব একটা ভালো চোখে দেখে না। সেই এয়ার অ্যাপারেন্ট খোকাবাবু দিল্লিতে গিয়েছিলেন, সপার্ষদ গিয়েছিলেন, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং আরো দুজন নির্বাচন কমিশনারের সঙ্গে ২.৫ ঘন্টা ধরে বৈঠক হয়েছে নির্বাচন সদনে। তা নির্বাচন সদনে বৈঠক শেষে বেরিয়ে এসে ছোটবাবু অভিযোগের ডালি খুলে দিয়েছেন। তার বক্তব্য যে জ্ঞানেশ কুমার মনোনীত, তিনি ৭ লক্ষর বেশি ভোটে নির্বাচিত, তাই জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলতে পারেন না, এটা নাকি খোকাবাবু বলেছেন। আর খোকাবাবুর অনেক বক্তব্য ছিল যে ১,৩৬,০০,০০০, সেটা বোধহয় কমে ১,১৮,০০,০০০ দাঁড়িয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যাদের ডাকা হবে তাদের তালিকা চেয়েছেন। ২, বিএলএ টুরা কেন শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না সেটা বলেছেন। এবং একই সঙ্গে কমিশন যে বিজেপির এজেন্ডা রূপায়িত করতে চাইছে সেই অভিযোগও তিনি করেছেন। কিন্তু কমিশন খোকাবাবুকে এবং তার সঙ্গে যারা গেছিলেন তাদেরকে মুখের উপর কথা শুনিয়ে দিয়েছে। কমিশন কি বলেছে? যে নির্বাচনের কাজে মানে এসআইআর সম্পর্কিত কাজে যে সমস্ত আধিকারিক যুক্ত আছেন, যেমন বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, পর্যবেক্ষক বলুন, মাইক্রো অবজার্ভার বলুন, স্পেশাল রোল অবজারভার বলুন, তাদের যেন শাসক দল হুমকি না দেয়। ২, যদি এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে কারোর বিরুদ্ধে, তিনি একটি সাংবিধানিক
প্রতিষ্ঠানে কাজ করছেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3, বিএলওদের যে বর্ধিত ভাতার কথা কমিশন বলেছিল সেই টাকা রাজ্য সরকার এখনো ছাড়ছে না কেন, সেই প্রশ্নটাও খোকাবাবুর সামনে কমিশন তুলেছে। 4, দিদিমণির খুব আপত্তি ছিল বহুতলের মধ্যে ভোট কেন্দ্র তৈরি করা নিয়ে। কমিশন সাফ জানিয়ে দিয়েছে এটা তাদের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই তারা রূপায়িত করবেন। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, যেখানে যেখানে আগামী দিনে নির্বাচন হবে সেখানে সেখানে এই উদ্যোগ তারা নেবেন। কারুর কোনো ওজোর আপত্তিতে তারা কর্ণপাত করবেন না। অর্থাৎ খোকাবাবু গিয়েছিলেন দাবি সনদ নিয়ে, বিনিময়ে কি পেলেন? লবডঙ্কা। কমিশন তাদের অবস্থানে অনড়। একই সঙ্গে এসআইআর এর কাজে যুক্ত আধিকারিকরা যেভাবে হেনস্থার মুখে পড়ছেন, কমিশন উদ্বেগ জানিয়েছে এবং রাজ্য সরকারকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এফআইআর হয়েছে পুরুলিয়ায়। কমিশন বলছে এই এফআইআর উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন কমিশনের প্রধান এবং সিইওর বিরুদ্ধে এভাবে এফআইআর করা যায় না। তথ্য প্রমাণ থাকলে তবেই করা যায়, তার জন্য কিছু প্রসিডিওর মানতে হয়। কমিশন স্মরণ করিয়ে দিয়েছে এবং বলেছে এই যে ভুয়ো ভোটার তারা ধরেছিলেন, যাদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে এখনো সেরকম কার্যকরী পদক্ষেপ হয়নি। অর্থাৎ কমিশনের ভূমিকাটা এবার কিন্তু খুব কঠোর। দিদিমণি বলেছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কমিশনও বলেছে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান আমাদের প্রভূত ক্ষমতা দিয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নির্ভুল করার কাজে তারা দায়বদ্ধ। এই দায়বদ্ধতা তারা নিশ্চিত করবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে বাধা দিলে কমিশনও সংবিধানের এখতিয়ারের মধ্যে থেকে যা যা করণীয় তাই তাই করবে। ছোটবাবুর নেতৃত্বে যে দলটা গিয়েছিল তাদেরকে কমিশন এই কথাটা কিন্তু স্পষ্ট করে শুনিয়ে দিয়েছে। দেখুন, 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, যে মাতৃশক্তি অন্তঃসত্ত্বা বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের বাড়িতে গিয়ে কিন্তু শুনানি হবে, ধাপে ধাপে সব জায়গায় হবে। এখন মাইক্রো অবজারভারদের কেন নিয়োগ করা হলো? ছোটবাবু এই প্রশ্নটা অ্যাপারেন্টলি প্রাসঙ্গিক, কিন্তু ছোটবাবু এবং পিসিমণি জানেন পশ্চিমবঙ্গে অনুপ্রাণিত প্রশাসন প্রথম থেকে এসআইআর এর কাজে বিঘ্ন দেবার চেষ্টা করছে। প্রথম 2 সপ্তাহ কমিশন এদের উপর ভরসা রেখেছিল, তারপর দেখলো এদের উপর ভরসা রাখলে যে লক্ষ্য নিয়ে এসআইআর করা হচ্ছে, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা, সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবে, তাদের উদ্দেশ্য সাধিত হবে না। সেজন্য পরবর্তীকালে তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ 2024 সালে কি বলেছিল? 2010 থেকে 2024 পর্যন্ত যে যে ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলোকে গ্রহণ করা যাবে না। কমিশনও আদালতের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলেছে যে ওই ওবিসি শংসাপত্র নথি হিসাবে দেওয়া যাবে না। তা সত্ত্বেও কেউ যদি সেই নথি আপলোড করেন তিনি কিন্তু শাস্তির মুখে পড়বেন। যেমন ফ্যামিলি রেজিস্ট্রার কমিশনের একটা নথি, কিন্তু কর্ণাটকে, বিহারে এটা স্বীকৃত, পশ্চিমবঙ্গে এর কোনো ট্র্যাডিশন নেই। এখন কমিশন বলেছে ফ্যামিলি রেজিস্ট্রার, তাই রাতারাতি কমিউনিটি সার্ভিসের নোডাল অফিসারকে দিয়ে যদি ফ্যামিলি রেজিস্ট্রার করা হয়
কমিশন বলছে সেটা মানা যাবে না, এই নথিও গ্রাহ্য নয়। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, একজন 15 বছর একটা জায়গায় থাকলে, তার নামে সম্পত্তি থাকলে তবেই তাকে দেয়া হয়। রাতারাতি এই কাজ হয় না, এগুলো টাইম কনজিউমিং প্রসেস। কিন্তু এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পরে বা বিহারে এসআইআর হওয়ার পর থেকেই এখানে কিন্তু ওই পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার একটা প্রবণতা শুরু হয়েছে। কমিশন বলছে না, এত তাড়াতাড়ি এই কাজ তো হয় না, সময় সাপেক্ষ কাজ। সরজমিনে গিয়ে দেখে কথা বলে, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পরেই সংশ্লিষ্ট আধিকারিক পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করতে পারে। তাহলে কমিশন কার্যত বুঝিয়ে দিয়েছে কোনো অন্যায্য দাবির কাছে তারা নথি স্বীকার করবেন না। সেটা খোকাবাবুই হুঙ্কার ছাড়ুন বা দিদিমণি হুঙ্কার ছাড়ুন, কমিশন সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কাজ করবে। সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা তারা প্রয়োগ করে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে। আমি আগের প্রতিবেদনেও বলেছিলাম যে কমিশনের জ্ঞানেশ ভারতী, যে উপ নির্বাচন মুখ্য নির্বাচন কমিশন, তিনি রাজ্য সফর করেছেন। তিনি বলছেন যে 365 জন একজনের নাম ব্যবহার করে ম্যাপিং করেছেন। তিনি বলেছেন যে এভাবে চললে কিভাবে এসআইআর হবে, কিভাবেই বা ভোট হবে। আমি আবার বলছি, এসআইআর হচ্ছে সময়ের দাবি। নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি হোক, একজনও ন্যায্য ভারতীয় ভোটারের নাম যেন বাদ না যায়, আর একজনও মৃত পার্মানেন্টলি স্থানান্তরিত অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। তার জন্য যদি এসআইআর এর সময়সীমা বাড়াতে হয়, কমিশন তাই করুক। যেভাবে রাজ্য প্রশাসন পদে পদে অসহযোগিতা করছে, আগামী দিনে সেই অসহযোগিতার মাত্রা আরো বাড়বে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই কমিশন যদি মনে করে এই অসহযোগিতার আবহে এসআইআর এর কাজে নিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, কমিশন স্থগিত করে দেবে এসআইআর। এই সরকারের মেয়াদ উত্তীর্ণ হলে, ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে, আর নির্ভুল ভোটার তালিকা ছাড়া ভোট হবে না। কমিশন যদি মনে করে যে এই ডিসপেন্সেশনের শাসনকালে পশ্চিমবঙ্গে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়, তখন কমিশন কিন্তু স্থগিত করে এই প্রশাসনের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এসআইআর করবে, তারপর নির্বাচন হবে। জ্ঞানেশ ভারতীর কথায় তার ইঙ্গিত আছে। অর্থাৎ আমরা চাই সাধারণ বঙ্গবাসী রাজনৈতিক কুটকাচারের ঊর্ধ্বে উঠে একটা স্বয়ংসম্পূর্ণ এসআইআর হোক, একদম নির্ভুল তালিকা। তার জন্য যত সময় লাগে কমিশন নিক, আর নির্বাচন করার দায়িত্ব কমিশনের। কমিশন কখন নির্বাচন করবে সেটা কমিশনই সিদ্ধান্ত নেবে। কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল কমিশনকে বাধ্য করতে পারে না, নির্বাচন করতেই হবে। কমিশন যদি দেখে নির্বাচন করার মতো উপযুক্ত পরিবেশ নেই, তাহলে নির্বাচন স্থগিত করতে পারে, পরিস্থিতির উন্নতি হলে করবে। সব অপশন কমিশনের হাতে আছে। তা খোকাবাবু গিয়েছিলেন, উনি তো আস্ফালন করতে অভ্যস্ত। সাংবাদিকদের সামনে খুব আস্ফালন করলেন, এমন একটা ভাব যেন তিনি কমিশনকে একেবারে বুঝে নিয়েছেন। আসলে কমিশনও বুঝিয়ে দিয়েছে যে এবার তারা কিন্তু তাদের অবস্থানে অনড়। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব পালনের পথে কেউ যদি বাধা দেয়, তাহলে কমিশনও আইন অনুযায়ী পদক্ষেপ নেবে। তাই ছোটবাবু যতই হম্বিতম্বি করুন না কেন, আমি যাচ্ছি, উনি গেলে কি হবে,
কাঁচকলা হবে। উনি কে? প্রথম কথা, উনি এয়ার অ্যাপারেন্ট, সেটা পশ্চিমবঙ্গে। ভারতবর্ষে আরো বাকি যে সাংসদ আছে তাদের মধ্যে একজন, ব্যাস। তাকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব তৃণমূল কংগ্রেসের লোকজন দিতে পারে, কমিশন দেবে কেন? কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার কি তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নাকি, যে খোকাবাবু যা বলবেন ডটেড লাইনে সেটা সাইন করতে হবে? তা তো নয়। সেটাও কমিশন বুঝিয়ে দিয়েছে। যতই চোখ রাঙান, যতই হুমকি দিন, যতই ঘেরাও করবেন বলুন, কমিশন সাফ জানিয়ে দিয়েছে 2.5 ঘন্টার বৈঠকে ন্যায্য দাবি হলে শোনা হবে। হতেই পারে যে কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে, সেই দাবির মধ্যে যদি ন্যায্য থাকে নিশ্চয়ই কমিশন শুনবে। আমরাও বলবো এটা ন্যায্য দাবি, শোনা উচিত। কিন্তু অযৌক্তিক দাবি করলে সেই দাবি কিন্তু কমিশন শুনবে না, এটা স্পষ্ট বার্তা দিয়েছিল। এই আবহে রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, 1994 ব্যাচের আইএস অফিসার। অনেককে টপকে মুখ্যমন্ত্রী নন্দিনী দেবীকে মুখ্য সচিব করেছেন। একসময় নন্দিনী দেবী রাজ্যপালের সঙ্গেও কর্মরত ছিলেন, যদিও রাজ্যপাল নন্দিনী দেবীকে রাজভবনে রাখতে চাননি। তিনি ধীরে ধীরে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হন এবং নন্দিনী চক্রবর্তী এই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব। নির্বাচনের আগে নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করে রাজ্যের মাতৃশক্তির কাছেও দিদিমণি একটা বার্তা দিলেন যে তিনি নারীর ক্ষমতায়ন, কি বলবো, যে মাতৃশক্তি যাতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসতে পারেন সেই রাস্তা তিনি সুগম করে দিলেন। এই সিদ্ধান্ত নিয়ে আমার বলার কিছু নেই, একদম প্রশাসনিক সিদ্ধান্ত। অবশ্যই নন্দিনী দেবীর মতো একজন অফিসার যদি রাজ্যের মুখ্য সচিব হন, চ্যালেঞ্জিং টাস্ক নির্বাচনের আবহে, তাকে কাজটা করতে হবে আইন কানুন মেনে। এইটুকুই অনুরোধ করব তার কাছে যে বঙ্গেশ্বরী যাই বলবেন নিশ্চয়ই আপনি করতে বাধ্য, কিন্তু দেখে নেবেন যে বঙ্গেশ্বরীর যা বলছেন, যা নির্দেশ দিচ্ছেন, সেটা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পালন করা যায় কিনা। যদি না যায় তাহলে সেটা বলে দেবেন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম করবেন না, এইটুকুই অনুরোধ। কারণ আপনারাই তো সরকার, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি তো সরকার। তাদেরকে কিন্তু পলিটিক্যাল লিডারশিপকে বলতে হবে এটা আইন অনুযায়ী করা যায়, এটা আইন অনুযায়ী করা যায় না। শিরদাঁড়াটা সোজা রেখে আশা করি নন্দিনী দেবী কাজ করবেন, তাকে শুভেচ্ছা জানাই। দেখুন, মনোজ পান্থ প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছেন গৌতম সান্যালের সঙ্গে। গৌতম সান্যাল সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্যাডারের অফিসার, মনোজ পান্থ আইএস অফিসার। তো শুনছি যে গৌতম বাবু এখন অতটা শারীরিকভাবে ফিট নন, আর মনোজ পান্থের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নবান্নে থেকে যাওয়া, কেউ কেউ বলছেন তাহলে কি মনোজ পান্থ সুপার চিফ সেক্রেটারি। আমি যতদূর মনোজ পান্থকে জানি এবং শুনেছি, তিনি কিন্তু কি বলবো আর কি, অন্যের কাজে দখল দেন না। তাই আমার মনে হয় যে মনোজ পান্থ তার দায়িত্ব পালন করবেন। এখন প্রশ্ন, 31শে জানুয়ারি তো রাজীব কুমার অবসর নিচ্ছেন, তাকে কি পুনর্বাসন দেয়া হবে নাকি হবে না? যেভাবে রাজীব কুমারকে শোকজ করেছিল ওই মেসি কেলেঙ্কারির পর গঠিত কমিটি, রাজীব কুমারের সঙ্গে দিদিমণির দূরত্ব যে বেড়েছে সেটা স্পষ্ট। নইলে রাজীব কুমারকে শোকজ করে দিদিমণি বার্তা দিতেন না। যদিও লোক দেখানো কমিটি কতগুলো সুপারিশ করেছে, তারপর কি হয়েছে কেউ জানি না। নাটের গুরুদের একজনকেও তলব করেননি। কলঙ্কিত ক্রীড়ামন্ত্রী, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি তো তার দায় এড়াতে পারেন না। তাকে কি তলব করেছিল ওই কমিটি? এখন আমি জানি করেনি।
তাহলে বুঝতে পারছেন, লোক দেখানো কমিটি নবান্নের মনের মতো করে সাজিয়ে একটা রিপোর্ট দেবেন। তো এই হচ্ছে আবহ। নতুন বছরে নির্বাচন করানাচ্ছে, এক একটা করে দিন যাবে, নির্বাচনী উত্তাপ বাড়বে। কিন্তু খোকাবাবু খুব হম্বি তম্বি করে বছরের শেষ দিনে দিল্লিতে গিয়েছিলেন নির্বাচন সদনে বুঝে নিতে। উল্টে নির্বাচন কমিশনই খোকাবাবুকে বুঝিয়ে দিল যে তার এবং তার পিসিমণির কোনো অন্যায্য আবদার মানবেন না। পিসির বাড়ি আবদারে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে চলতে পারে, কিন্তু রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানে পিসির বাড়ির আবদারের কোনো মূল্যই নেই। এই সার সত্যটা তৃণমূল কংগ্রেস বুঝে নিক। আর একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, নতুন বছরেও আপনাদের সহযোগিতা পাবো। যে ডিভাইসেই আপনারা আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা সরাসরি আমার কাছে চলে আসবে। আপনাদের সহযোগিতায় প্রত্যাশী রইলাম।